হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ফিজিক্স ক্লাস নিব। আজকে পড়ব আমরা ফিজিক্সের নির্দিষ্ট নির্ভরশীলতা সংক্রান্ত একটা টপিক। এই টপিক থেকে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি বলো, গুচ্ছ বলো, বুয়েট, প্রিলি বলো, যে কোনো পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। খেয়াল করো, ঢাকা ইউনিভার্সিটিতে 23-24 সালে শুধুমাত্র নির্ভরশীলতা থেকে প্রশ্ন আসছে আমাদের 2টা। ঢাকা ইউনিভার্সিটিতে 22-23-এ প্রশ্ন আসছে আমাদের 3টা। ঢাকা ইউনিভার্সিটি 21-22-এ আমাদের প্রশ্ন আসছে কয়টা? 2টা, শুধুমাত্র এই নির্দিষ্ট নির্ভরশীলতা থেকে। আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির পরিসংখ্যানটা দেখালাম। নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এই টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসতেছে। সেটা বুয়েট পিলি হইতে পারে, সেটা গুচ্ছ ভার্সিটি হইতে পারে, সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো ইউনিভার্সিটি কিন্তু ভাইয়া আমাদের হতে পারে। তাহলে ভাইয়া আসো ক্লাসটা আমরা শুরু করি। যে কোনটাই নির্দিষ্ট নির্ভরশীলতা বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, কোন টপিকটাকে বুঝাচ্ছি? এটা বলতে বুঝাচ্ছি, মনে করো কোনো একটা প্যারামিটার শুধুমাত্র একটা জিনিসের উপরেই নির্ভর করে বা 2টা জিনিসের উপরেই নির্ভর করে, আর কার উপর কি নির্ভর করে না। যেমন খেয়াল করো, আমরা পড়ছি আর ইকুয়াল টু রো এল ডিভাইড বাই কি বলছি আমরা? এ। এগুলো কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে? আর ইকুয়াল টু রো এল বাই এ, চলো 2 চ্যাপ্টার আমরা পড়ছিলাম। এখানে আর হচ্ছে আমাদের রোধ, এ হচ্ছে ক্ষেত্রফল, এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর রো হচ্ছে আমাদের কি বলতো? আপেক্ষিক কি রোধকে আমরা, রোকে আমরা কি বলি? রোকে বলি হচ্ছে আমরা আপেক্ষিক রোধ বলি, ঠিক আছে? এই রো কিন্তু একমাত্র কার উপর নির্ভরশীল? এই রো একমাত্র 2টা জিনিসের উপর নির্ভরশীল। একটা হচ্ছে কি উপাদান, এবং একটা হচ্ছে কি বলতো আমাদের তাপমাত্রা। এই যে আমি 15 সেকেন্ড বা 20 সেকেন্ড যে কথাবার্তাগুলো বললাম, এই 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, গুচ্ছ ইউনিভার্সিটি, এই 3টা ইউনিভার্সিটিতে এই কথা থেকে অলরেডি প্রশ্ন কিন্তু ভাইয়া এসে পড়ছে। এই জন্যই আজকের ক্লাসের নাম আমি কি দিছি বলতো? আর নির্দিষ্ট নির্ভরশীলতা, অর্থাৎ যে প্যারামিটারগুলো হাতে গোনা একটা বা 2টা জিনিসের উপর ডিপেন্ড করে, বা শুধুমাত্র একটা জিনিসের উপর ডিপেন্ড করে, তাকে আমরা বলতেছি নির্দিষ্ট নির্ভরশীলতা। যেমন এই আপেক্ষিক রোধ আর কার উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর কি বলতো ভাইয়া? নির্ভরশীল। তাহলে এটা তুমি বুঝে গেছো। এবারে এই রিলেটেড প্রশ্ন কিভাবে আসে পরীক্ষায় একটু আমরা দেখব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 16 এবং 17 সালে। একটি তামার তারের দৈর্ঘ্য 2 মিটার, ব্যাস 5 মিলিমিটার। যদি তারটির দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস কি করা হয়? অর্ধেক করা হয়, তবে তারটির আপেক্ষিক রোধের মান কীরকম পরিবর্তন হবে? তোমাকে আগেই মাত্রই পড়াইছিলাম যে আর সমান সমান কি রো এল ডিভাইড বাই কি বলছিলাম বলতো আমি? এ। এই আপেক্ষিক রোধ মানে হচ্ছে আমার কি বলতো? এই রো। এই রো শুধুমাত্র কার উপর নির্ভরশীল? তাপমাত্রা চেঞ্জ হলে রো চেঞ্জ হবে। আর ওই বস্তুর উপাদান মানে কি দিয়ে বানাইছি? লোহা দিয়ে বানাইছি, না তামা দিয়ে বানাইছি, না অ্যালুমিনিয়াম দিয়ে বানাইছি, না কপার দিয়ে বানাইছি? এই কি দিয়ে বানাইছি উপাদানের উপর নির্ভরশীল, আর কারোর উপর নির্ভরশীল না। অর্থাৎ খেয়াল করি একটু আমরা, আমাদের যেহেতু এখানে উপাদান চেঞ্জ হয়েছে, পুরো ম্যাথে কি বলছে? দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে আর ব্যাস চেঞ্জ হয়েছে। উপাদান চেঞ্জ হয়েছে না, তাপমাত্রা চেঞ্জ হয়েছে না। অর্থাৎ আগেও আমার কি বলতো আপেক্ষিক রোধ যা ছিল, পরেও আমার কি বলতো তাই থাকবে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? গ। গ হচ্ছে কি বলতো আমাদের আপেক্ষিক অ্যান্সার। গ হচ্ছে আমাদের অ্যান্সার, একই থাকবে। তাহলে এইরকম আরও কিছু প্রশ্ন আমরা সলভ করে ফেলি, এখানে ব্যাখ্যাও দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে চলে আসি। ঢাকা ইউনিভার্সিটি 8-9 সালে আসছিল। এত প্রস্থচ্ছেদ বিশিষ্ট, অর্থাৎ এর মান দেওয়া আছে, ক্ষেত্রফল এত দীর্ঘ, অর্থাৎ এল এর মান দেওয়া আছে। একটি দণ্ডের আপেক্ষিক রোধ হচ্ছে 0.105 কি বলতো ওহম মিটার। বস্তুটিকে কেটে এর প্রস্থচ্ছেদ কাটার পরে, প্রস্থচ্ছেদ আগে ছিল 5/7, পরে হয়ে গেছে 3/2, মানে এ চেঞ্জ হচ্ছে, ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে। দৈর্ঘ্য আগে ছিল 15, পরে ছোট হয়ে কি হয়ে গেছে আমাদের? 10 হয়ে গেছে। আপেক্ষিক রোধের মান চাওয়া হয়েছে। ভাইয়া ম্যাথটা পড়ে কোথাও কি মনে হয়েছে? ম্যাথটা পড়ে কোথাও কি আমার মনে হয়েছে যে এই পুরো ম্যাথের ভিতরে ডিপলি বুঝো, ম্যাথটা পড়ে কি আমার একবারও মনে হয়েছে যে আমার উপাদান চেঞ্জ হয়েছে? না। কেন? খেয়াল করো, আগেও যেমন দণ্ড ছিল, পরও দণ্ড কি বলতো একই উপাদানের আছে। কোথাও তাপমাত্রা চেঞ্জ হয়েছে? না। তাহলে অ্যান্সার আমাদের কি হবে? আগেও যা ছিল পরেও তাই। আগে আপেক্ষিক রোধের মান কি ছিল আমাদের? 0.105 ওহম মিটার, পরেও কি হবে? 0.105 আমাদের ওহম মিটারই আমাদের হবে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। কোথায় আসছে খেয়াল করো, আমাদের প্রশ্ন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 13-14-তে আমাদের প্রশ্নটা কি বলতো আসছে। এটা -2 হবে।
খেয়াল করো, যদি 1 ওম রোধ বিশিষ্ট একটি লোহার তারের দৈর্ঘ্য ও ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তারটির আপেক্ষিক রোধ কত হবে? আপেক্ষিক রোধ আগেও আমার যা ছিল, পরেও আমার কি বলতো তাই থাকবে, একই রকম প্রশ্ন। তাহলে চলে আসি আমরা, খেয়াল করো পরবর্তী আরেকটা প্রশ্ন চলে আসি, এটাও সেম প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি 11-12তে আমাদের আসছিল। চলে আসি, এই যে বলতে না বলতে খেয়াল করো, গুচ্ছ 22-23-এ প্রশ্নটা কিন্তু আমাদের কি বলতো এসে গেছে। গুচ্ছ 22-23 মানে একদম রিসেন্ট আসছে। বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভরশীল? আপেক্ষিক রোধ মানে বুঝাচ্ছি কি বলতো, আমি রো বুঝাচ্ছি, রো। আর রো একমাত্র কার উপর ডিপেন্ড করে? তাপমাত্রা এবং কি বলছিলাম, উপাদানের উপর নির্ভরশীল। তাহলে ভাইয়ারা তোমরা কি বুঝতে পারতেছো আমি কি বোঝাতে চাইছি? আশা করি আমি যা বোঝাতে চাইছি তোমরা মোটামুটি জিনিসটা বুঝতে কিন্তু পারছো। আপেক্ষিক নির্দিষ্ট নির্ভরশীলতা মানে কি, যে প্যারামিটারগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা বা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে তাকে বলতেছি আমরা নির্দিষ্ট নির্ভরশীলতা। এবং এটা এই কনসেপ্টের উপর বেস করেই কিন্তু প্রতি বছর 2 থেকে 3 মার্ক কিন্তু ভাইয়া পরীক্ষায় আসে। এরপরে প্রশ্ন সলভ করব আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24-এ আসছে, জাহাঙ্গীরনগরে 12-13-তে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছে, 16-17-তে আসছে। এতবার প্রশ্নটা আসছে আমাদের। এই ম্যাথ মুখস্থ করে ভাই লাভ নাই, পাগলের প্রশ্ন ব্যাংক খুব ভালো করে সলভ করলে অনেক কমন পড়ে, কথা সত্য, কিন্তু তোমার প্রশ্ন ব্যাংক সলভ করার আর্ট বুঝতে হবে। যেমন দেখো, আমি বিভিন্ন ইউনিভার্সিটির সবগুলো ম্যাথকে মিলায় একটা কনসেপ্টে নিয়ে আসছি, পর করে নিয়ে আসছি আমি। এরকম গুছায়া যদি পড়া যায় যে এই টপিক থেকে এই বছর প্রশ্ন আসছে, পরের বছর কীভাবে আসতে পারে, এভাবে যদি পড়া যায় তাহলে কিন্তু কমন পড়ে। আর ব্যাক কলের মতন করে পড়লে কমন কিন্তু ভাইয়া কি বলতো পড়বে না। আরেকটা বিষয়, আমরা ঢাকা ইউনিভার্সিটি রিটেন নিয়ে, জগন্নাথ ইউনিভার্সিটি রিটেন নিয়ে, ঠিক আছে, অনেক প্যারা খাই। এত প্যারা খাওয়ার কিন্তু ভাই কিছু হয় নাই, বিলিভ ইট অর বিলিভ নট। ঢাকা ইউনিভার্সিটি বলো, গুচ্ছ বলো, সরি ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, আমার বুটেক্স, এই 3টে ইউনিভার্সিটি মনে হয় আছে, এত কঠিন না। একটু গোছায়া পড়লে কিন্তু ভাইয়া মানে ইজিলি, মানে 4টা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে তোমার ইটনা 4টা প্রশ্ন আসবে। আমি বলতেছি না 4টার মধ্যে 4টাই কমন পড়া খুব ইজি, 4টার মধ্যে 3টা পারা কিন্তু ভাইয়া খুব ইজি, 2টা পারা খুবই ইজি। আর একটু গোছায়া পড়লে কোন কোন টপিক থেকে রিটেন আসতে পারে আর কি একটু বুঝে পড়লে কিন্তু তোমার জন্য কিন্তু 3টা আনসার করা খুবই কিন্তু ইজি। আমার যে ভার্সিটি যে ব্যাচটা আছে, এই ব্যাচে আমি এভাবেই পড়াচ্ছি। তোমরা যদি চাও কেউ আমার উদ্যম 3.0 যে ব্যাচটা আছে, এই ব্যাচও চাইলে তোমরা ইনরোল করতে পারো। আমার ফেসবুক পেজ ভিক্টরি ব্যাটল বাই কনক শ্রাবণ, আমার গ্রুপ, এখানে একটু নক করলেই ওরা তোমাকে বলে দিবে এই কোর্স সম্পর্কে। চলে আসি আমরা এই প্রশ্নে, আগে এই কনসেপ্টটা পড়ি, আমরা ম্যাথে পড়ে যাব। এটা তাপগতিবিদ্যা অধ্যায় থেকে নেওয়া হয়েছে, তাপগতিবিদ্যা অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ডেল্টা ইউ মানে হচ্ছে আমাদের আভ্যন্তরীণ শক্তি, আর সি মানে হচ্ছে তাপ ধারকত্ব বলা যায়, পানি সম বলা যায়, তাপ ধারণ ক্ষমতাও কি বলা যায় বলা যায়। এই পানি সম দিয়ে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং একটা প্রশ্ন আসছিল কোন একটা বছর, খেয়াল করো। তাহলে সি মানে কি, তাপ ধারকত্ব, পানি সম, তাপ ধারণ কি ক্ষমতা। আর ডেল্টা টি মানে হচ্ছে আমাদের তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পরিবর্তন আর কি, ঠিক আছে। তো এই যে খেয়াল করো, এই সি সমান সমান আমরা লিখতে পারি, আবার এম এস ডেল্টা টিও কিন্তু আমরা চাইলে লিখতে পারি। আরও যে সহজ করে তোমাকে বুঝায়, এটা কিন্তু নতুন কোনো ফর্মুলা না, ঠিক আছে। এই ফর্মুলাটা তুমি 19-এ পড়ে আসছিলা, কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা দিয়ে, মনে করে দেখো 19-এ তুমি এভাবে পড়ছিলে, আর ইন্টারে তুমি হচ্ছে এভাবে বইয়ে দেওয়া আছে, ইন্টারের বইয়ে 19-এ বইয়ে দেওয়া ছিল কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এই এম এস সমান সমান কি বলতে পারি বলো তো, আমরা এম এস সমান সমান সি বলতে পারি, সি ডেল থিটা কিন্তু আমি বলতে পারি আর কি, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের কি কিউ, এই হচ্ছে সেই ফর্মুলা। ইন্টারের বইয়ে ডেল ইউ সমান সমান সি ডেল টি দ্বারা বোঝানো হয়েছে। তাহলে ডিপলি বুঝো, আমাদের ম্যাথে চলে আসি, এত কথা না বলি। ডেল্টা ইউ মানে হচ্ছে আমাদের কি আভ্যন্তরীণ কি বলতো শক্তি, আর সি সমান সমান কি এম এস ডেল থিটা। এম হচ্ছে বস্তুর ভর, কখনো কি হবে না, চেঞ্জ হবে না, ঠিক আছে। এস হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ, এটাও কি ফিক্সড ধ্রুবক। তাহলে এমও ধ্রুবক, এসও কি বলতো ভাইয়া ধ্রুবক। তাইলে আভ্যন্তরীণ শক্তি ডেল্টা ইউ, ঠিক আছে, একমাত্র কার উপর নির্ভরশীল, তাপমাত্রার পরিবর্তন ডেল্টা এর উপর নির্ভরশীল। তাহলে বোঝা যাচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আভ্যন্তরীণ শক্তি একমাত্র কার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। তাই যদি হয়ে থাকে, এবার চলে আসি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24-এর কি বলতো ম্যাথে। অনেক কাপজাপ কথাবার্তা বলতেছে। এসটিপিতে আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের 1/3 সংকুচিত করছি, মানে আয়তন চেঞ্জ করছি, রাইট, আয়তন চেঞ্জ করছি। তারপর প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের কি হয় অর্ধেক হয়,
অর্থাৎ খেয়াল করো এই যে চাপটা দেওয়া আছে, প্রাথমিক চাপের কি দেওয়া হয়, অর্ধেক হয়। তার মানে হচ্ছে এই হচ্ছে পি, এই হচ্ছে ভি, পি আর ভি চেঞ্জ করছি। উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা কি থাকে, স্থির থাকে, অর্থাৎ টি এর কোনো চেঞ্জ হয় নাই। যদি গ্যাসের প্রাথমিক আভ্যন্তরীণ শক্তি ইউ হয়, তাহলে চূড়ান্ত আভ্যন্তরীণ শক্তি মানে ডেল ইউ এর মানটা কি হবে। তুমি মাত্রই পড়ছো, মাত্রই তোমাকে আমি পড়িয়েছি যে ডেল ইউ আভ্যন্তরীণ শক্তি একমাত্র কার্বন নির্ভরশীল, তাপমাত্রার উপর কিন্তু কি বলতো নির্ভরশীল, আর কার উপর কিন্তু কি না নির্ভরশীল না, এম এর উপর না, এস এর উপর নির্ভরশীল না। অর্থাৎ ম্যাথে যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় নাই, ম্যাথে যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তার মানে কি বলতো আগেও ছিল ইউ, পরে আমাদের কি হবে, ইউ কিন্তু আমাদের হবে। কনসেপ্টটা আশা করি তোমাকে আমি বুঝাইতে পারছি, ঠিক আছে। ট্রিকি ছিল কিন্তু, দেখো ভাইয়া কতগুলো ইউনিভার্সিটি ম্যাথটা আমাদের আসছে। এরপরে এখানে ব্যাখ্যাও দেওয়া আছে। এর পিডিএফটা আমার যে পেজটা আছে ভিক্টোরি ব্যাটেল বাই কনক শ্রাবণ, আমার যে গ্রুপ আছে ভিক্টোরি ব্যাটেল, ওইখানে ঘাটাঘাটি করলে পিডিএফটাও পেয়ে যাবা, ঠিক আছে। এবার দেখো গুচ্ছ 22-23-এ আসছিল ঢাকা ইউনিভার্সিটি 23-24-এ, এখন আসছে গুচ্ছ 22-23-এ। কি বলছে, গ্যাসের আভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপরে, মাতৃপ রাশি। গ্যাসের আভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কার উপরে বলতো, তাপমাত্রা ডেল্টা টি এর উপরে, তাপমাত্রার উপর নির্ভরশীল। গুচ্ছ 22-23-এ আসছে। চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24-এ, চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24-এ চলে আসি আমরা। সমায়তনের প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ কিউ হলে অন্তস্থ শক্তি বৃদ্ধির পরিমাণ কি বলতো কত। সমায়তন, আচ্ছা এত কিছু বুঝে লাভ নাই, অন্তস্থ শক্তির কথা বলছে। আমরা অন্তস্থ শক্তির এই ফর্মুলা জানি, ডি ইউ ইকুয়াল টু ডি কিউ প্লাস কি ডি ডাব্লিউ, তাপগতিবিদ্যার কি প্রথম সূত্র, ঠিক আছে। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস কি ডি ডাব্লিউ। এই হচ্ছে ডি ইউ অন্তস্থ শক্তি, ডি ডাব্লিউ মানে হচ্ছে পি ডেল ভি, ডি ডাব্লিউ মানে হচ্ছে কৃত কাজ। ডি ডাব্লিউ মানে কি ভাইয়া বলতো, কৃত কি বলছি আমি, কৃত কাজ। এই কৃত কাজ মানে কি পি ডেল কি পি ডেল ভি, ঠিক আছে। তাইলে এই পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন পরিবর্তন। তাহলে এই হচ্ছে ডি ইউ অন্তস্থ শক্তি, এই হচ্ছে কিউ মানে তাপ শক্তির পরিবর্তন। খেয়াল করো ম্যাথে বলছিল সম আয়তন ওয়াটটা বলছিল, সম আয়তন মানে কি আয়তনের পরিবর্তন কি, সমায়তন হচ্ছে আয়তনের পরিবর্তন কি শূন্য, তাহলে আয়তন পরিবর্তন কি হবে শূন্য। এখানে কি আছে ডি কিউ, তাহলে ডি কিউ সমান সমান কি হবে ডি ইউ, ঠিক আছে। ডি কিউ সমান সমান কি হবে ডি ইউ হবে। অন্তস্থ শক্তি, সরি কই গেল আমাদের ডি ইউ, আচ্ছা ডেল ভি মানে হচ্ছে আয়তন পরিবর্তন, ঠিক আছে। আয়তন পরিবর্তন শূন্য, কেন শূন্য, সম আয়তন বলছিল। তাহলে এই পার্টটা আমার কি জিরো হয়ে গেল, এই পার্টটা বাদ জিরো হয়ে গেল, তাহলে ডি কিউ সমান কি ডি ইউ। চলে আসে আমি অ্যান্সারে, কী হবে অ্যান্সার কিউ, এই যে কিউ হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। আমাদের এটা তো জিরো হয়ে যায়, তাহলে ডি কিউ সমান সমান ডি ইউ, ঠিক আছে। ডি বাদ দাও, ইউ সমান সমান কি কিউ। ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24-এ আসা ভাইয়া প্রশ্ন, সুন্দর করে ব্যাখ্যাও কিন্তু এখানে দেওয়া আছে। এই টপিকটা আমাদের শেষ, ঠিক আছে। আমরা প্রথমে চলতরিৎ দিয়ে ক্লাস শুরু করছিলাম, তারপর তাপগতিবিদ্যা পড়লাম, সেকেন্ড পেপার দুটো অধ্যায় আমরা পড়ছি। আমরা এখন চলে আসবো ফার্স্ট পেপারের পদার্থের গাঠনিক ধর্মে আসবো। এই কনসেপ্টটা বোঝানোর আগে আমি আগে তোমাকে একটা থিওরি বুঝাবো। প্রত্যেকটা ম্যাথ যদি আমরা থিওরি সহকারে পড়ি, থিওরি ধরে ধরে যদি আমরা পড়ি, তাহলে দেখবা অত কিন্তু কি হয় না বলতো কঠিন হয় না, ঠিক আছে। আগে থিওরি বুঝো ভাই, যার থিওরি কনসেপ্ট ক্লিয়ার তার জন্য ম্যাথ আহামরি কিছু না। যার থিওরি ক্লিয়ার না ফিজিক্সের, এটা ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা দেখবা আমি যখন হায়ার ম্যাথ ক্লাস নিই, দেখবা থিওরি বোঝানোর ট্রাই করি আগে একটু, যে এরা সরল রেখা এই থিওরি, এটা কণিক এটা এই থিওরি, অন্তরীকরণ এই থিওরি ধরে ধরে পড়লে খুব একটা কঠিন না। চলে আসো আমরা কি বলছি, আমি ছবি আঁকছি একটা, এটা একটা তার, হ্যাঁ একটা তার আর কি। এই তারটা আমি কি দিয়ে বানাইছি, অ্যালুমিনিয়াম দিয়ে বানাইছি। আর একটা তার, এটা কি দিয়ে বানাইছি আমি, কপার দিয়ে বানাইছি। আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম বানাইছি কি অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে আমার তার 1 ওয়্যার 1, ঠিক আছে, ওয়্যার 2 ওয়্যার 3। খেয়াল করো এটা তার যেহেতু একটা, এই তারের একটা ইয়ংয়ের গুণাঙ্ক ধরলাম আমি y1। এই কপারের তার এটা ইয়ংয়ের গুণাঙ্ক ধরলাম আমি y2। এটা অ্যালুমিনিয়ামের তার, এটা ধরলাম কি বলতো আমি y কি ধরলাম আমি 3 ধরলাম। একটু মন দিয়ে বুঝো পোলাপান, একটু মন দিয়ে বুঝো আর কি। y1 y2 আর কি দেওয়া আছে, y3 আমার দেওয়া আছে। এই তারের দৈর্ঘ্য 10 মিটার, ব্যাস 2 মিটার। এই তারেরও দৈর্ঘ্য 10 মিটার, ব্যাস কি 2 মিটার। কিন্তু এই তারটা বানাইছি আমি অ্যালুমিনিয়াম দিয়ে, আর এই তারটা বানাইছি কি বলতো আমি কপার দিয়ে।
অর্থাৎ এই দুইটা তার এক এবং তার এই দুইটা তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ কি সমান, কিন্তু উপাদান কি না, সমান না। একটা অ্যালুমিনিয়ামের একটা কি বলো তোমাদের কপারের, ঠিক আছে, উপাদান সমান না। আর ইয়ংয়ের গুণাঙ্ক একমাত্র কার উপর নির্ভরশীল, উপাদানের, বস্তুর নিজস্ব ধর্ম অর্থাৎ উপাদানের উপর নির্ভরশীল। অর্থাৎ খেয়াল করো, এটার দৈর্ঘ্য সমান, এটার দৈর্ঘ্য সমান, এটার ব্যাস সমান, এটার ব্যাস ব্যাসার্ধ সমান, ব্যাসও সমান হবে। তাইলে সবই সমান, কিন্তু কি সমান না, উপাদান কিন্তু সমান না। আর ইয়ংয়ের গুণাঙ্ক একমাত্র কার উপর ডিপেন্ডেন্ট, ইয়ংয়ের গুণাঙ্ক একমাত্র তোমার ডিপেন্ড করে কার উপরে বলো তো, ইয়ংয়ের গুণাঙ্ক তোমার একমাত্র, ইয়ংয়ের গুণাঙ্ক তোমার একমাত্র কার উপর ডিপেন্ড করে বলো তো, একমাত্র ডিপেন্ড করে কার উপরে, উপাদানের উপর তোমার কি বলো তো ডিপেন্ড করে। অর্থাৎ খেয়াল করো, এখানে চলে আসে এবার 3 নাম্বার Y3। এখানে খেয়াল করো, এই যে 1 নাম্বার তারটা ছিল, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য কিন্তু আমার সমান না। এটার ব্যাসার্ধ আমার কি বলতো সমান না। দুইজনের কারো ব্যাসার্ধই কি না বলতো আমার সমান না, দৈর্ঘ্য আমার সমান না, কিন্তু কি সেম, এটাও অ্যালুমিনিয়াম দিয়ে বানাইছি আমি, এটাও অ্যালুমিনিয়াম দিয়ে কি বলতো আমি বানাইছি। অর্থাৎ এই তারের ইয়ংয়ের গুণাঙ্ক আর এই তারের ইয়ংয়ের গুণাঙ্ক আমার কি হবে বলতো আমার সেম। অর্থাৎ এটার ইয়ংয়ের গুণাঙ্ক আর এটার ইয়ংয়ের গুণাঙ্ক আমার কি হবে, আমার সেম হবে, সেম। ডান। তাহলে আমার মনে হয় আমি তোমাদের বুঝাইতে পারছি, কিন্তু কোঅপারেটর সমান কিন্তু হবে না। দ্যাট মিনস y1 ইজ ইকুয়াল টু কি বলতো y3, কিন্তু ইজ নট ইকুয়াল টু কি বলতো y2। কেন y2 সমান না, কারণ এটা কিন্তু কপার দিয়ে বানাইছি আর এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে বানাইছি। অর্থাৎ দৈর্ঘ্য দেখার বিষয় না, ব্যাসার্ধ আমার দেখার বিষয় না, দেখার বিষয় কি বলো শুধুমাত্র আমার উপাদানটা। আমরা কাজের মধ্যে চলে আসি। আমি কি ক্যামেরা অন করছিলাম? হ্যাঁ, ক্যামেরা চলতেছে, ওকে। একটি ইস্পাতের তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক y, ভালো কথা, y, তা যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ংয়ের গুণাঙ্ক কত হবে, পরিবর্তিত ইয়ংয়ের গুণাঙ্ক কত হবে আমাকে জানতে চাওয়া হয়েছে। পরিবর্তিত ইয়ংয়ের গুণাঙ্ক পূর্বের কি বলতো সমান, কারণ দেখো ম্যাথের কোথাও বলছে উপাদান চেঞ্জ হয়েছে না। একটি তারের এই একটা হাতে এই তার ছিল, এই তারের দ্বিগুণ করতেছি, এই তারের তিনগুণ করতেছি, ব্যাস কমাচ্ছি বাড়াচ্ছি, কিন্তু কি এই তার কিন্তু আমার একটা, মানে উপাদান কিন্তু আমার কি সেম। অর্থাৎ আমি যে গেঞ্জিটা পরে আছি, এই গেঞ্জিটার পুরো গেঞ্জির ইয়ংয়ের গুণাঙ্ক যা, এই গেঞ্জির একটা দৈর্ঘ্য একটা টুকরার ইয়ং গুণাঙ্ক তাই। বুঝতে পারছি? আমার মাথার চুল, এই যে পুরা যে মাথার সবগুলো চুলের ইয়ং গুণাঙ্ক যা, একটা চুল ইয়ং গুণাঙ্ক কি বলতো আমাদের তাই হবে। ওকে, আমরা চলে আসি এটা চিটাং বিশ্ববিদ্যালয় 23-24 আসছে 3 মিটার দীর্ঘ এত প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের ইয়ংয়ের গুণাঙ্ক কি দেওয়া আছে এত। একই তারের দৈর্ঘ্য, একই তারের কি বলছি, একই তারের দৈর্ঘ্য অর্ধেক করলে, একই তারের দৈর্ঘ্য কি করলে বলতো আমাদের অর্ধেক করলে ইয়ংয়ের কি বলছি, ইয়ংয়ের গুণাঙ্কের মানটা কি বলতো আমার কাছে চাওয়া হয়েছে। ইয়ংয়ের গুণাঙ্ক মানে হচ্ছে আমাদের কি বলতো y। তাহলে খেয়াল করো, এত দীর্ঘ এত, এটা এল এর মান, এটা কি বলতো আমাদের a এর মান, ঠিক আছে। ইয়ংয়ের গুণাঙ্ক মানে কি y দেওয়া আছে। একই তারের দৈর্ঘ্য, তার কিন্তু চেঞ্জ হয় নাই, অর্ধেক করলে ইয়ংয়ের গুণাঙ্ক কি হবে। তার যেহেতু চেঞ্জ হয় না, তার মানে উপাদান চেঞ্জ হয় নাই, আগেও যা ছিল পরেও কি বলতো আমার তাই হবে, তাই খ আমাদের হয়ে গেছে। আসি, একটি তারের ব্যাসার্ধ বৃদ্ধি করলে তারটির উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক কত হবে। একটি তারের ব্যাসার্ধ বৃদ্ধি করলে, একটি তারের ব্যাসার্ধ বৃদ্ধি করলে তারটির উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক কি বলছে কত হবে। একটি তারের ব্যাসার্ধ, তার কি দুইটা উপাদান কি ভিন্ন না, আগেও যা ছিল পরে আমার কি থাকবে তাই থাকবে, অপরিবর্তিত থাকবে। কোথায় আসছে, গুচ্ছ 22-23 সালে কিন্তু আমাদের আসছে, ঠিক আছে। ওকে, এবার চলে আসি আমরা, খেয়াল করো পরবর্তী ম্যাথে, এবং দেখো ক্যালকুলেশন দেওয়া আছে, ক্যালকুলেশন এখানে কাজে লাগবে না, ঠিক আছে। এবার চলে আসি পর, আবার দেখো গুচ্ছ 22-23 আসছে, ওটা মনে হয় 23-24 হবে আগেরটা, এটা মনে হয় 22-23 হবে, বা এটা 22-23 হলে ওইটা মনে হয় 23-24 হবে। পরপর দুইবার আসছে পরীক্ষায়। টাইপিস্টটা সামান্য ভুল করছে, অনেক কথাবার্তা বলছে। পোলাবান হয় কি ভাইয়া, তোমরা যারা থিওরি যারা তোমরা পড়ো না, ঠিক আছে, যারা তোমরা থিওরি পড়ো না ফিজিক্সের, তুমি না এই দেখো কত কথাবার্তা বল, তুমি কাপজাপ খেয়ে যাবা, একদম কাপজাপ খেয়ে যাবে একটা, ঠিক আছে। কত কথাবার্তা বলতেছে, তোমার থিওরির কনসেপ্ট যে খুব বেশি স্ট্রং না হয় তুমি তো গ্রো করতে পারবে না, তুমি কনফিউজড হয়ে যাবে কী অ্যান্সার হবে, কারণ এত কথাবার্তা স্যার বলবে। আর ইউনিভার্সিটির স্যাররা প্রত্যেকেই জি বাংলা সিরিয়াল দেখে, স্টার জলসা সিরিয়াল দেখে। যারা জি বাংলা স্টার সিরিয়াল দেখে
তারপরে মনে করো ইউনিভার্সিটির প্রশ্ন করা কি বলো তো শুরু করে। তো যেসব স্যাররা জি বাংলায় স্টার জলসা সিরিয়াল দেখে তারা জীবনে কখনোই কিন্তু বলো তো সহজ প্রশ্ন করতে পারে না, প্যাচ দিবেই। ঠিক আছে, প্যাচ হিন্দি সিরিয়ালের মতন জি বাংলা সিরিয়ালের মতন প্যাচ তারা দিবেই। ঠিক আছে, এই থিওরি যদি তুমি যদি পড়ে আসো তাহলে এই প্যাচটা কি বলো তো বুঝতে পারবা, আদারওয়াইজ বুঝতে পারবা না। আসি, এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধ একটি তারের এক প্রান্ত স্থির রেখে অপর প্রান্তে এম ভর ঝুলালে তারটির ইয়ংয়ের গুণাঙ্ক 200 জিপিএ। আচ্ছা, এরপরে কি বলছে, তার প্যাসকেল আর কি, ঠিক আছে, প্যাসকেল। আচ্ছা, তারটির ব্যাসার্ধ অর্ধেক করলে ওয়াইয়ের মান কত হবে? ভাই এত বেশি আমার লাভ নাই, আমার আপনি উপরে কি বলছেন না বলছেন এত দেখে আমার কি বলেন তো লাভ নাই। আপনি লাস্টে কি বলছেন, ব্যাসার্ধ আপনি অর্ধেক করবেন এবং কার মান চাওয়া হয়েছে? ওয়াইয়ের মান চাওয়া হয়েছে। আমি জানি যে ব্যাসার্ধ বাড়াই কমাই দেখার বিষয় না, আমার তার চেঞ্জ হয়েছে কিনা, আমার লোহার দণ্ডটা চেঞ্জ হয়েছে কিনা, তারও চেঞ্জ হয় নাই, লোহার দণ্ডও চেঞ্জ, কিছু চেঞ্জ হয় নাই, আগেও যা ছিল পরেও আমার কি বলতো তাই থাকবে, অপরিবর্তিত থাকবে। এগুলো একই টাইপের কনসেপ্ট। ঠিক আছে, এই কনসেপ্টটা হয়ে গেল আমাদের। এরপরে চলে আসবো আমি ফার্স্ট পেপারের পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি অধ্যায়ে আমি একটু চলে আসবো। এই অধ্যায় থেকে কীভাবে প্রশ্নগুলো আসতে পারে একটু আমরা দেখি। আমি খুব সুন্দর করে লিখে রাখছি স্প্রিং স্প্রিং সরল দোলক। এই চ্যাপ্টারে সবচেয়ে যেটা প্যারা আমাদের জন্য, আমরা জানি না সরল দোলকের ফর্মুলা কোনটা, আমি জানি না স্প্রিংয়ের ফর্মুলা কোনটা, এটা কিন্তু আমি কি বলতো জানি না। সরল দোলকের ফর্মুলা কোনটা এটা আমি জানি না, আবার কি বলতো স্প্রিংয়ের ফর্মুলা কোনটা এটাও কিন্তু কি বলতো আমি জানি না। আমার একটু বুঝতে হবে কোনটা আমার স্প্রিং কোনটা আমার কি বলতো সরল দোলক। এই কনসেপ্টগুলো আমার কিন্তু একটু ভালো করে ভাইয়া বুঝতে হবে, মন দিয়ে বুঝো। স্প্রিং মানে কি, স্প্রিং মানে কি, স্প্রিং মানে কি, সরল দোলক মানে কি একটু আমরা বুঝি। স্প্রিংয়ের দোলনকাল যখন বলবে টি ইকুয়াল 2π√m/k অথবা টি ইকুয়াল 2π√x/g, তাহলে এখান থেকে আমি বলতে পারি স্প্রিংয়ের দোলনকাল তার ভরের কি বর্গমূলের কি সমানুপাতিক। এখান থেকে আমি বলতে পারি যে খেয়াল করো 2π ধ্রুবক g ধ্রুবক 2π ধ্রুবক k ধ্রুবক, তাহলে এখান থেকে কি বলতে পারি স্প্রিংয়ের দোলনকাল তার কি বলতো তার বিস্তারের বর্গমূলের সমানুপাতিক বলতেই পারি। ঠিক আছে, এবং খেয়াল করো যখন আমি সরল দোলক বলবো তখন কিন্তু ব্যাপারটা একটু আলাদা। সরল দোলক হচ্ছে টি হচ্ছে আমার দোলনকাল। খেয়াল করো এর ভিতরে কি এম আছে? কোথাও এম নাই। ভিতরে কোথাও কি আমার এক্স আছে? না, এক্সও নাই। অর্থাৎ এই সরল দোলকের দোলনকাল কার উপর নির্ভরশীল না? ভর, এই ভরের উপর নির্ভরশীল না, ভরের উপর কিন্তু নির্ভরশীল না। তারপর আসি বিস্তার, এই বিস্তার এক্স এর উপরে কিন্তু কি না বলতো নির্ভরশীল কিন্তু না। অর্থাৎ সরল দোলকের দোলনকাল ববের ভর বা বিস্তারের উপর নির্ভরশীল না, কিন্তু আমাদের স্প্রিংয়ের দোলনকাল কিন্তু ভরের উপর নির্ভরশীল, বিস্তারের উপর কিন্তু নির্ভরশীল। তাইলে আমরা একটু ট্রিকি ওয়েতে কয়েকটা ম্যাথ সলভ করে দেন আবার ব্যাকে আসবো। আমরা স্প্রিং টিস্প্রিংয়ে পড়ে যাচ্ছি, আমি ব্যাকে পরে আসবো একটু। চলে এসে এইখানে দেখো সাস্টে আসছে 12-13-তে, এই বছর সাস্ট কিন্তু স্বতন্ত্র পরীক্ষা হবে। সাস্ট সবসময় ট্রিকি প্রশ্ন করে একটু বেশি। জাস্ট যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে 14 এবং 15-তে। নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর, সরল দোলক বলছে, ববের ভর 3 গুণ করলে পর্যায়কাল কেমন হবে? গণহারে পোলাপান কেউ দেখাবে 3 গুণ, কেউ দেখাবে 4 গুণ, কেউ দেখাবে অর্ধেক। মনে রাখবা সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল টি হচ্ছে পর্যায়কাল বা কি দোলনকাল, কার উপর ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে না বলতো ভরের উপরে, ববের ভরের উপরে নির্ভরশীল না। তাহলে অ্যান্সার কি হবে? অপরিবর্তিত। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে চলে আসবো আমরা। খেয়াল কি বলছে, যদি একটি সরল দোলকের বিস্তার, কি বলছি ভাই খেয়াল করো, যদি একটি সরল দোলকের কি বলছি বিস্তার দ্বিগুণ হয় তাহলে এর পর্যায়কাল কত হবে? সাস্টে আসছে 8-9 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 সালে, জাহাঙ্গীরনগরে 19-20-এ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22-এ। আগেই বলছিলাম সরল দোলকের বিস্তার কিন্তু সরল দোলকের পর্যায়কাল বা দোলনকাল বিস্তারের উপর নির্ভরশীল না। তাহলে অ্যান্সার কি হবে খেয়াল করো আমাদের? অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। আমরা এদিকে না যাবেও, আমরা 2টা ম্যাথ বাকি আছে আমাদের একটু। চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 21-22-এ, মাওলানা ভাসানী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে আসছিল 14-15-তে। মাওলানা ভাসানী যেটা আসছিল একটু অন্যরকম ছিল,
আর ঢাকা ইউনিভার্সিটিটা একটু অন্যরকম, ঠিক আছে। আমি আর দুইবার টাইপ করাই নাই, কাছাকাছি টাইপের ম্যাথই আর কি, বাট এটা ঢাকা ইউনিভার্সিটি আসা ম্যাথ। খেয়াল করি, এম ভরের একটি বস্তু একটি আনুভূমিক স্প্রিংয়ের সাথে সংযুক্ত আছে, থাকতে দাও। স্প্রিংটিকে এ পরিমাণ প্রসারিত করে টান দিছি আর কি, ছেড়ে দেওয়া হলো। টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণবিহীন তলে স্পন্দিত হতে থাকলে যদি বস্তুর ভর 4m করা হয় তবে নতুন পর্যায়কাল কত হবে? ভাইয়া একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাই, সেটা হচ্ছে কি, আমি চাইলেই কিন্তু এটার জন্য গ্রাফ এঁকে, ছবি এঁকে, অ্যানিমেশন দিয়ে অনেক কিছু করতে পারি, ঠিক আছে। অ্যাডমিশন টেস্ট না ভাইয়া, প্রশ্ন পড়ে ফিল করেই তোমার আসলে অ্যান্সার করতে হবে। ওই ছবি এঁকে অ্যানিমেশন দিয়ে কিন্তু ওই টাইমটা তুমি পাবা না। এই টাইমটা চলে গেছে একাডেমিক লেভেল, ছোট ছিলাম, একাডেমিক স্টুডেন্ট যখন ছিলাম তখন ঠিক ছিল এটা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা কাজের মধ্যে আসি। কি বলছে ম্যাথে আমাদের? এরপরে বলছে যে যদি বস্তুর ভর কি করা হয়, খেয়াল করো, যে বস্তুর ভর 4m করা হয় তবে নতুন পর্যায়কাল কত হবে? এটা স্প্রিং না সরল দোলক? এটা আমার স্প্রিং। স্প্রিংয়ের সাথে পর্যায়কাল কি শিখাইছি? মাত্র পড়াইছি। স্প্রিংয়ের ক্ষেত্রে পর্যায়কাল বা দোলনকাল বর্গমূলের কি বলতো? সমানুপাতিক। তাহলে এই রুলসে ম্যাথ করা শুরু করো। বর্গমূলের সমানুপাতিক। এম তোমার আগে ছিল কি? শুধু এম ভর ছিল, পরে করছি কি আমি 4m। তাহলে টি সমানুপাতিক √, কি 4। তাহলে অ্যান্সার আমাদের কি হবে? 2 হবে, 2। অ্যান্সার 2t হয়ে গেল। এরকমভাবে তুমি আরেকটা ম্যাথ করে ফেলো এখনই। একটি আদর্শ স্প্রিংয়ের শেষ প্রান্তে ঝুলানো একটি ভর টি পর্যায়কাল নিয়ে উলম্বভাবে স্পন্দিত হচ্ছে, মানে দুলতেছে আর কি। স্পন্দিত হওয়া মানে হচ্ছে দুলতেছে। এখন স্পন্দনের বিস্তার, স্পন্দনের কি বলছি? স্পন্দনের বিস্তার দ্বিগুণ করা হলে নতুন দোলনকাল কি হবে? নতুন কি বলছি? দোলনকাল কি হবে? দোলনকাল মানে কি আমাদের? টি। ঠিক আছে, আমরা একটু আগে কিন্তু পড়ে আসছি যে খেয়াল করো, স্প্রিংয়ের ক্ষেত্রে টি সমান সমান কি 2π√, কি x/, কি জি ধ্রুবক, 2π ধ্রুবক, তাহলে টি সমানুপাতিক √, কি x। বিস্তার কয় গুণ করছি? দ্বিগুণ করছি, তাহলে √, কি হয়ে গেল? দেখো এটা 2 হয়ে গেল, 2। ম্যাথ আমাদের ডান, কিন্তু এটা আমাদের হয়ে গেল। আমরা চলে আসবো কোথায়? খেয়াল করো, আমরা চলে আসবো 15 নম্বরে। 15 নম্বর হয়ে গেছে। এইগুলো আমাদের দেখি একটু, আমি একবারে চলে যাই। হ্যাঁ, এইখানে আসি। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ পদ্ধতি একটা ম্যাথ। এটা খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, খুবই কনসেপচুয়াল প্রশ্ন। এটা গণহারে পোলাপান ভুল উত্তর দেয়, গণহারে ভুল উত্তর দেয়, ঠিক আছে। গণহারে ভুল উত্তর দেয় এখানে। তো চলে আসি, কোনো গ্রহের ব্যাসার্ধ 3 গুণ করা হলে তার মুক্তিবেগ কত গুণ হবে? ঠিক আছে, কোনো গ্রহের ব্যাসার্ধ 3 গুণ করা হলে তার মুক্তিবেগ কত গুণ হবে আর কি। আসি, এটা ভুলটা কেন উত্তর দেয় খেয়াল করো। সবাই জানে মুক্তিবেগের ফর্মুলা VE √, কি বলতো? 2gr। এটা সবাই জানে। তো এইখান থেকে ফর্মুলা কি আসে? VE সমানুপাতিক কি লিখতে পারি? √, কি লিখে? r আসে। 2 ধ্রুবক g ধ্রুবক যদি হয়, তাইলে ব্যাসার্ধ 3 গুণ, মানে r এর মান 3। তাহলে সবাই দিয়ে আসে অ্যান্সার কি বলতো? √3 দিয়ে আসে। ম্যাক্সিমাম স্টুডেন্ট √3 দিয়ে আসে। যারা একটু পাক না তারা চিন্তা করে না, VE সমানুপাতিক √, 2gr, ঘটনা সত্য। কিন্তু g সমান তোমার কি লিখতে পারি আমরা? gm/, কি লিখতে পারি আমরা? r² লিখতে পারি। তাহলে এই হচ্ছে √t। এই g মানে কি খেয়াল করো, এই gm / কি হবে? ইন্টু r। এই আর কি কাটা, কি হবে দেখো তো? √, 2gm/, কি আসে? r আসে আমাদের। 2 ধ্রুবক, g ধ্রুবক, m ধ্রুবক। তাহলে মুক্তিবেগটা আমাদের কি আসে খেয়াল করো। খুবই ট্রিকি প্রশ্ন কিন্তু ভাই, খুবই ট্রিকি প্রশ্ন। মুক্তিবেগটা আমাদের কি আসবে? 1/√, কি আসবে? r। 1/√, কি আসবে? r আসবে। কমন একটা প্রশ্ন কিন্তু। তাইলে এই ইকুয়েশন অনুযায়ী আমি কি বলতে পারি? মুক্তিবেগ কি বলতে পারি? 1/√3 বলতে পারি। কিন্তু ভাই একটু যদি ডিপলি ভাবো, একই সাথে দুইটা রাশি, এটাও মুক্তিবেগ, এটা ব্যাসার্ধ, এটাও মুক্তিবেগ, এটাও কি আমাদের ব্যাসার্ধ। একই সাথে দুইটা রাশি আমার কি হয়ে যাচ্ছে? একই সাথে দুইটা রাশি কি একবার সমানুপাতিক এবং একবার কি ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। একই সাথে দুইটা রাশি সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকতে পারে না। ব্যস্তানুপাতিক মানে কি? কমে যাচ্ছে। সমানুপাতিক মানে কি? বাড়তেছে, তাই না? তুমি বললা আমি কনক শ্রাবণ ভাইয়ের চেয়ে 5 বছরের বড়, ঠিক আছে। আবার বললা
আমি কনক শ্রাবণ ব্যাচে 5 বছর কি বলতো ছোট, জিনিসটা একটু দুই রকম হয়ে গেল না, হইতে পারে না। তাহলে ভাইয়া অ্যাকচুয়ালি সম্পর্কটা কি এটা আমাদের বুঝান তো ভাইয়া। ঠিক আছে, যারা আসলে র্যাঙ্ক করতে চাও, যারা যে ভাই আমি র্যাঙ্ক করব, ঠিক আছে, আমি ঢাকা ইউনিভার্সিটির টপ 100-এর মধ্যে থাকবো আর কি, তার জন্য এই ধরনের প্রশ্ন, বা জাহাঙ্গীরনগরে র্যাঙ্ক করব, বা বুয়েটে টপ লেভেলের সাবজেক্ট পাবো আর কি, এরকম স্টুডেন্টের জন্য এমন কনসেপচুয়াল প্রশ্ন। মুক্তিবেগ রুট ওভার কি 2g কি আর, এই হচ্ছে 2g মানে কি বলতো, জি মানে কি, জি মানে জানি হচ্ছে আমরা, জি মানে কি জানি বলতো, এই যে জি মানে আমরা কি জানি, জিএম বাই কি জানি আমরা, আর স্কোয়ার জানি। তাহলে এটা কি হবে, জিএম ডিভাইড বাই কি হবে, আর স্কোয়ার ইন্টু আর, এই আর কাটা, তাহলে কি হয়ে যাবে, রুট ওভার 2gm ডিভাইড বাই কি হবে আর। এটা হয়ে গেল, কাটারি করে ফেললাম, এই হচ্ছে আমার মুক্তিবেগ, এটা হয়ে গেল। এরপরে খেয়াল করো, এই এম মানে কি ভর, পৃথিবীর ভর আর কি, ঘনত্ব সমান সমান কি জানি, ভর বাই আয়তন। তাহলে এম সমান সমান তোমার কি হবে, রো ভি। তাহলে চলে আসি আমরা 2g, এম মানে কি হবে, রো ভি ডিভাইড বাই কি হবে আর। ঠিক আছে, এই ভি মানে কি, ভি বলো, ভি মানে হচ্ছে আমাদের কি আয়তন, আয়তন সমান সমান কি 4/3 পাই আর কি হবে কিউব, 4/3 পাই আর কি হবে কিউব। তাই যদি আমাদের হয় তাহলে খেয়াল করো, এই মানটা যদি আমরা বসিয়ে দেই, এই মানটা যদি আমরা বসিয়ে দিলে কি আসবে খেয়াল করি একটু আমরা, ভিই সমান সমান রুট ওভার 2g, ভির মান কি হবে 4/3 পাই আর কি হবে কিউব, ডিভাইড বাই কি আসবে আর। তাহলে খেয়াল করি আমরা, এই 2 হচ্ছে আমাদের কি বলতো, 2 হচ্ছে আমাদের কি ধ্রুবক, জি হচ্ছে, আচ্ছা এগুলো পরে আসি, এটা ভাগ করলে কি আসবে আর স্কোয়ার থাকবে, তাহলে 2g রো 4/3 পাই আর স্কোয়ার, এখানে কিন্তু মুক্তিবেগ ভিটা আছে। তাহলে খেয়াল করো, এই স্কোয়ার আর রুট কি বলতো, কাটা কাটা, তাই যদি যায় তাহলে লিখতে পারি ভিই সমান সমান রুট ওভার 2g রো 4/3 পাই, এখানে কি আছে বলতো আর আছে, আরটা আলাদা আছে। তাই যদি আমাদের হয় তাহলে কাজের মধ্যে আমরা আসি, তাহলে খেয়াল করো, এই 2 ধ্রুবক, জি ধ্রুবক, রো ঘনত্ব ধ্রুবক, জি তো সার্বজনীন ধ্রুবক তোমরা জানো, 4/3 ধ্রুবক, পাই তো ধ্রুবক, তাহলে পুরো বারটা আমার কি ধ্রুবক। তো লিখতে পারি মুক্তিবেগের সাথে ব্যাসার্ধের অ্যাকচুয়াল সম্পর্ক আমার কি দাঁড়াচ্ছে বলতো, মুক্তিবেগ ব্যাসার্ধের কি বলতো সমানুপাতিক। এই প্রশ্নটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2.5 মার্কের জন্য আসতে পারে, যে কোনো সময় 2.5 মার্কের জন্য আসতে পারে। বলতে পারে মুক্তিবেগ এবং ব্যাসার্ধের সম্পর্ক দেখাও, দুনিয়ার 99% স্টুডেন্ট দিয়ে আসবে কি বলতো, মুক্তিবেগ সমানুপাতিক আর রুট ওভার আর, আর বাকি যে কিছু প্রবলেম আসতে দিবে কি মুক্তিবেগ 1/√r, এরকম দিয়ে আসবে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটন আকারেও আসতে পারে, আবার এমসিকিউ আকারে কিন্তু আসতে পারে, কিন্তু অ্যাকচুয়াল সম্পর্ক কি মুক্তিবেগ ব্যাসার্ধের কি বলতো সমানুপাতিক, ভিই ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস। আর মুক্তিবেগ ইংলিশ হচ্ছে এসকেপ ভ্যালোসিটি, ইংলিশ ভার্সনে যদিও ক্লাস দেখে থাকো, মুক্তিবেগকে বলা হয় এসকেপ ভ্যালোসিটি, আর তো রেডিয়াস জানোই, এসকেপ ভ্যালোসিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস। আচ্ছা এইটুকু তাহলে আমাদের হয়ে গেল। এখানে আর একটা জিনিস বোঝার আছে, দেখো তো, এই মুক্তিবেগ, এই মুক্তিবেগের পুরো ইকুয়েশনের ভিতরে কোথাও কি বস্তুর ভর স্মল এম আছে, নাই। কোথাও কি নিক্ষেপ কোণটা, বস্তুকে আমি যে নিক্ষেপ করবো এভাবে, মানে এ বস্তুকে তো না, মনে করো নিক্ষেপিত কোণ যেটা আর কি, যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার পৃথিবী ফিরে আসে না, তাকে বলা হয় মুক্তিবেগ। ঠিক আছে, এই মুক্তিবেগ কিন্তু এই নিক্ষেপিত যে কোণ, এই কোণের উপরেও কিন্তু নির্ভরশীল না, অর্থাৎ থিটার উপরেও কি না, থিটার উপরেও কিন্তু কি না বলতো ভাইয়া নির্ভরশীল না। মুক্তিবেগ ভরের উপর নির্ভরশীল না, মুক্তিবেগ কোণের উপরেও কিন্তু ভাই নির্ভরশীল না। ঠিক আছে, এই তিনটা কথা বলছি, মুক্তিবেগ ব্যাসার্ধের সমানুপাতিক, মুক্তিবেগ ভরের উপর ডিপেন্ড করে না, কোণের উপর ডিপেন্ড করে না। তাহলে প্রশ্নে চলে আসি আমরা, কোনো গ্রহের ব্যাসার্ধ, তার আগে আরেকটা প্রশ্ন ছিল যে এটা, কোনো গ্রহের ব্যাসার্ধ 3 গুণ করা হলে, ব্যাসার্ধ 3 গুণ করা হলে তার মুক্তিবেগ কত গুণ হবে, বলো কত গুণ হবে। তুমি জানো মুক্তিবেগ কি সম্পর্ক, মুক্তিবেগ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি আর, তাহলে অ্যান্সার কি হবে আমাদের 3 গুণ, ম্যাথ শেষ। ব্যাসার্ধ দ্বিগুণ বলছি, অ্যান্সার কি হবে মুক্তিবেগ সমানুপাতিক আর, তাহলে অ্যান্সার কি হবে দ্বিগুণ হবে, মুক্তিবেগ দ্বিগুণ। ব্যাস দ্বিগুণ করার ব্যাস দ্বিগুণ করা একই কথা, অ্যান্সার কিন্তু দ্বিগুণই হবে।
অ্যান্সার কিন্তু ডি, কারণ মুক্তিবেগ সমানুপাতিক আর, আর সমানুপাতিক কি ডি বাই কি 2, তাহলে মুক্তিবেগ ডি মানে কি, ডি মানে তো ব্যাস, ঠিক আছে। আর তোমার তো যাবেই না, যেহেতু সমানুপাতিক চিহ্ন দেওয়া আছে, এই 2 কি ধ্রুবক, তো 2 বাদ, তাহলে এরকম আসলো, তাহলে কিন্তু সেই দ্বিগুণই কিন্তু আমাদের হচ্ছে। একটি বস্তুর পৃথিবীর মুক্তিবেগ ভি সমান সমান এত, বস্তুটিকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে এর মুক্তিবেগ কত হবে? ভাইয়া পৃথিবীর মুক্তিবেগ ছিল 11.2, মনে রাখবা মুক্তিবেগ কার উপর নির্ভরশীল না, নিক্ষেপিত কোণের উপর থিটার উপর নির্ভরশীল না, ভরের উপর নির্ভরশীল না, তাহলে আগেও মুক্তিবেগ যা ছিল 11.2, পরেও কি আমাদের তাই থাকবে। চলে আসো তারপরের ম্যাথে। 10 কেজি ভরের একটি বস্তুকে, খেয়াল করো ভাইয়া, 10 কেজি ভরের একটি বস্তুকে কি বলছে, 30 ডিগ্রি কোণে এত বেগে নিক্ষেপ করলে তার পৃথিবীতে কি বলতো ফিরে আসে না। 20 কেজি ভরের একটি বস্তুকে 60 ডিগ্রি কোণে কত বেগে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসবে না। এই আমি মাত্র ক্যামেরার সামনে দেখতেছিলাম যে কয় মিনিট ক্লাসটা হয়েছে, যে দেখলাম রিফ্লেকশন সব দেখা যাচ্ছে, আমি যে হাফ প্যান্ট পুরো ক্লাস নিচ্ছি এটাও দেখা যাচ্ছে, মানে এই ব্ল্যাক স্ক্রিনে আর ক্লাস নেওয়া যাবে না, ঠিক আছে। পুরাপুরি হাফ প্যান্ট না, বুঝছিস পোলাপান, এটা কিন্তু মোটামুটি 3/4, ঠিক আছে, মানে মান ইজ্জত পুরা শেষ। আমি ভাবছিলাম যে লুঙ্গি পরে ক্লাস নিব কিনা, ভাগ্য ভালো লুঙ্গি পরে ক্লাস নিই নাই আমি, যদিও লুঙ্গি বহুত বছর পরি না আর কি, ঠিক আছে, মজা করে বললাম। আসো, 10 কেজি ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি কোণে এত বেগে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না। 20 কেজি ভরের বস্তুকে 60 ডিগ্রি কোণে কত বেগে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসবে না। ভাই এক মজার কাহিনী বলি, এক স্টুডেন্ট এমনি ম্যাথ করছিল যে ভাই 10 কেজি ভরের বস্তুর জন্য 11.2 মুক্তিবেগ, 1 কেজি ভরের জন্য 11.2 ডিভাইড বাই কি 10, ঠিক আছে, আর তাহলে 20 কেজি ভরের জন্য 11.2 ডিভাইড বাই 10 গুণ হচ্ছে কত 20, এই 0 এই 0 কাটা, তাহলে ভাইয়া 22.4 হবে। সে এমন অ্যান্সার বের করছে এবং আমি তারে কোনোভাবেই বুঝতে পারতেছিলাম এটা অ্যান্সার হবে না, কারণ ছিল ভাইয়া আমি ক্লাস 3-4 থেকে পড়ে আসছি ঐকিক পদ্ধতিতে ম্যাথ, এতর জন্য এত হইলে একের জন্য কত, এতর জন্য কত আর কি, সে বলে ভাইয়া অ্যান্সার এটাই হবে। তখন তাকে পুরো ফর্মুলা ডিরাইভেশন দেখাইলাম যে এমনি 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 করে কি বলতো আসছে আর কি। যাই হোক তোমরা বুঝতে পেরে গেছো অলরেডি মুক্তিবেগ, খেয়াল করো কোণের উপরও নির্ভরশীল না, ঠিক আছে, কোণের উপরও নির্ভরশীল না, আবার কি বলতো 10 কেজি 20 কেজি 30 কেজি ভরের উপরও কি না নির্ভরশীল না। আগে 11.2 ছিল, পরেও কি আমাদের তাই হবে। এটা একই রকম প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি আসা প্রশ্ন আর কি, √2GR হবে। হ্যাঁ, ডিরেক্টলি ফর্মুলাটা চাওয়া হয়েছে এখানে। এবার চলে আসছি আমরা ক্লাসের একদম লাস্ট দিকে চলে আসছি, এটাতে আবারও সেকেন্ড পেপারে চলে আসছি আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের ম্যাথ। খেয়াল করো এটার পর একটা থিওরি পড়ে নিই আমরা একটু। আমরা যে আইনস্টাইন সাহেবের যে থিওরিটা পড়ছিলাম, এনে 3টা ছিল, দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন আর ভর কি বলতো বৃদ্ধি। অর্থাৎ কোনো বস্তুকে যদি সি বেগে মানে আলোর বেগে যদি ঘোরানো হয় আর কি, ঠিক আছে, অত কঠিন ডিপে আমি না যাই, ওনার যে কাহিনীটা ছিল যে আলোর বেগের সাপেক্ষে, নর্মালি বলি আলোর বেগের সাপেক্ষে কোনো বস্তুর দৈর্ঘ্য কি যায় কমে যায়, কাল দীর্ঘায়ন হয়, ভর কি পায় বলতো আমাদের বৃদ্ধি পায়, ঠিক আছে। কি বলছি, দৈর্ঘ্য সহজে বুঝো, দৈর্ঘ্য চেঞ্জ হয়, এল চেঞ্জ হয়, টি চেঞ্জ হয়, আর কি চেঞ্জ হয় বলতো ভাইয়া এম চেঞ্জ, 3টা জিনিস চেঞ্জ হয়, বাকি জিনিসগুলো কি হয় না চেঞ্জ হয় না, এটা মাথায় রাখো। ঢাকা ইউনিভার্সিটি 1516-তে আসছে। 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর এত বেগে চলমান হলে ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত হবে। 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর এত বেগে চলমান হলে ল্যাবে এর কি বলছি, ল্যাবে এর পরিমিত কি বলছি বলতো দৈর্ঘ্যের মান কত হয়। ভাই চেঞ্জ হয় কি বরাবর, দৈর্ঘ্য আর কি ভর আর কি সময়, প্রস্থ বরাবর কোনো কি হবে না বলতো চেঞ্জ হবে না, ঠিক আছে। প্রস্থ বরাবর যেহেতু ঘুরাইছি তাহলে দৈর্ঘ্য আগেও 1 মিটার ছিল, পরেও কি আমার 1 মিটারই আমার থাকবে। আই রিপিট যেহেতু আমি প্রস্থ বরাবর যদি দৈর্ঘ্য বরাবর ঘুরাইতাম তাহলে চেঞ্জ হইতো, ঠিক আছে, যেহেতু প্রস্থ বরাবর ঘুরাইছি দৈর্ঘ্য আগেও যা ছিল পরেও আমার কি থাকবে তাই থাকবে 1 মিটার। একটি জাহাঙ্গীরনগর 19-20-এ আসছে, আবার আইইউতে আসছে 16 সালে আসছে আমাদের। একটি আদর্শ দৃঢ় বস্তুর জন্য ইয়ং এর গুণাঙ্ক কি হবে। একটি আদর্শ দৃঢ় বস্তুর জন্য ইয়ং এর গুণাঙ্ক কি হবে, সবাই জানি, মনে রাখবা আদর্শ দৃঢ় বস্তুর কিন্তু কি নাই বলতো ভাইয়া, কোনো আদর্শ দৃঢ় বস্তুর কি নাই বিকৃতি কিন্তু ভাইয়া কি বলতো নাই।
আদর্শ দৃঢ় বস্তুর কি নাই ভাইয়া বলতো? বিকৃতি নাই। ঠিক আছে, বিকৃতি কি? বিকৃতি শূন্য, কোনো বিকৃতি হয় না। আদর্শ দৃঢ় বস্তু পিটাও গুতাও লাইথাও যাও করো, তার কি হয় না? বিকৃতি হয় না আর কি। ঠিক আছে, তাহলে বিকৃতি কি? শূন্য। তাহলে আমরা জানি ইউ এ গুণাঙ্ক ওয়াই সমান সমান পীড়ন বাই বিকৃতি। যেহেতু আদর্শ দৃঢ় বস্তু বলছে, তার বিকৃতি কি? শূন্য। সামথিং বাই জিরো মানে কি আমাদের? ইনফিনিটি। শেষ। এই ছিল ভাইয়া আজকের আমাদের নির্দিষ্ট নির্ভরশীলতার প্রশ্ন আর কি। এই ক্লাস থেকে আশা করি তুমি ভাগ্য ভালো হইলে 3 মার্ক আর খারাপ হইলে 2 মার্ক কমন পাবা। এই 30 মিনিটের একটা ক্লাস থেকে 2 মার্ক যদি কমন পড়ে তোমার জন্য কিন্তু ভাইয়া অনেক কিছু। আর যারা আমার কোর্স করতে চাও আর কি ফিজিক্স এবং ম্যাথের, আমার এই ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আমার পেজ থেকে তোমরা কিন্তু ফিজিক্স এবং ম্যাথের লিঙ্কটা ফিজিক্স এবং ম্যাথের কোর্সটা কিনতে পারবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।